হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য যে মেজর পেপার 4 রয়েছে তোমাদের, সেখানকার আলোচনার টপিক যেটা রয়েছে আমাদের কাছে সেটা হলো মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারা। ঠিক আছে, তো মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারার বৈশিষ্ট্যগুলো কী ছিল, তো এই টপিকেই আমরা আলোচনা করব, যেটা খুবই একটা ইজি টপিক তোমাদের জন্য। ঠিক আছে, তো 4th পেপারের জন্য তোমাদের 4th সেমিস্টারে এই কোশ্চেনটা একটি গুরুত্বপূর্ণ। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199, এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে সমস্ত সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেখানে থাকা বিভিন্ন কোর্সগুলো তোমরা অ্যাক্সেস নিতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো রাজনৈতিক মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো মধ্যযুগীয় ভারতের রাজনীতি কেমন ছিল এবং কি বৈশিষ্ট্যগুলো ছিল সেটা। তো মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারা প্রাচীন যুগের তুলনায় কিছুটা ভিন্ন ছিল। ঠিক আছে, প্রাচীন যুগের তুলনায় মধ্যযুগীয় ভারতের যে রাজনীতির চিন্তাধারা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও আলাদা ছিল, ভিন্ন ছিল। এই সময় সুলতানি আমলে এবং মুঘল সাম্রাজ্যের প্রভাবে রাজনৈতিক দর্শনে এক নতুন মাত্রা যোগ হয়। ঠিক আছে, সুলতানি এবং মুঘল আমলে কিন্তু এখানে যে রাজনৈতিক ব্যাপারটা ছিল, যে রাজনৈতিক চিন্তাধারা ছিল, সেখানে একটা নতুন মাত্রা যোগ হয়। তো এখানে মেন প্রধান বৈশিষ্ট্যের মধ্যে যে প্রথমে যেটা হলো যে ধর্মের সাথে রাজনীতির সমন্বয়। ঠিক আছে, কিভাবে রাজনীতি এবং ধর্মকে একসাথে যুক্ত করা হয়েছিল। তো মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রচিন্তায় ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো মধ্যযুগীয় ভারত বা প্রাচীন কাল থেকেই কিন্তু এখন পর্যন্ত যে রাজনীতির মধ্যে ধর্মটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সব থেকে উপরে কিন্তু ধর্ম নিয়েই এখানে রাজনীতি করা হয়। তো ঠিক একইভাবে মধ্যযুগ থেকেও কিন্তু এই একই প্রথা চলে এসেছে, কিন্তু একটু তখন মানেটা একটু আলাদাভাবে ছিল। রাষ্ট্রকে মূলত একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো এবং সুলতান বা সম্রাটরা নিজেদের ধর্মের রক্ষক হিসেবে উপস্থাপন করতেন। তো রাষ্ট্রকে মূলত একটা ধর্মের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হতো। ঠিক আছে, যে কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রকে দেখা হতো তখনকার দিনে, এবং সুলতান বা সেখানকার সম্রাট যে ছিল তিনি ছিলেন হলো সেই ধর্মের রক্ষক। ঠিক আছে, শাসন ব্যবস্থা পরিচালিত হতো শরিয়া এবং স্থানীয় প্রথাগত আইনের সমন্বয়ে। শরিয়া যে রীতিনীতিটা ছিল এবং সেখানকার স্থানীয় প্রথাগত যে আইনগুলো ছিল, সেই দুটো সমন্বয়ে সেখানকার কিন্তু যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটাকে পরিচালিত করা হতো। তো এটা হলো প্রথম বৈশিষ্ট্য, কিভাবে ধর্ম এবং রাজনীতিকে একসাথে যুক্ত করা হয়। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে ঐশ্বরিক অধিকার তত্ত্ব। দেখো, মুঘল সম্রাট আকবর এবং দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন উভয়ই রাজার ঐশ্বরিক ক্ষমতার উপর জোর দিয়েছিলেন। ঠিক আছে, তো দুজনেই এখানে আকবর এবং গিয়াসুদ্দিন বলবন দুজনেই কিন্তু রাজার যে ঐশ্বরিক ক্ষমতা, এই ঐশ্বরিক ক্ষমতার উপর বেশি গুরুত্ব আরোপ করেছে। বলবন নিজেকে জিল ইলাহি বা ঈশ্বরের ছায়া বলতেন, তিনি নিজেকেই ঈশ্বরের ছায়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে, এবার অন্যদিকে আবুল ফজল তার আইনি আকবরীতে সম্রাটকে ফর ই ইজাহি বা ঈশ্বর থেকে আসা আলো
হিসেবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, ঈশ্বর থেকে আসা আলো হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ শাসকের ক্ষমতা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট বলে গণ্য হতো। মানে সেখানকার শাসকরা যেই সমস্ত কাজ করুক না কেন, সমস্ত কাজ, সেটা শাসন হোক, ঠিক আছে, ন্যায় বিচার করা হোক, সমস্ত কাজকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ হিসেবে সেটাকে তুলনা করে সেই শাসন ব্যবস্থা বা শাসন কাজগুলো কিন্তু করানো হতো। আচ্ছা, তারপরে কি সার্বভৌমত্ব এবং রাজতন্ত্র। মধ্যযুগে রাজতন্ত্র ছিল চরম ক্ষমতার অধিকারী। রাজতন্ত্রের মধ্যে কিন্তু ক্ষমতা চরমে ছিল, ঠিক আছে, চরম ক্ষমতার অধিকারী ছিল সেখানকার রাজা বা যে শাসন করত। সুলতান বা সম্রাট ছিলেন সামরিক, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক প্রধান। তো সামরিক দিক থেকে, ঠিক আছে, তো সামরিক দিক থেকে বিচার বিভাগের যতগুলো ক্ষমতা ছিল এবং প্রশাসনিক যতগুলো ক্ষমতা ছিল, সমস্ত ক্ষমতার অধিকারী কিন্তু ছিল সেখানকার সুলতান বা সম্রাট। তবে শাসনের সুবিধার্থে তারা বিভিন্ন মন্ত্রী বা ধর্মীয় পণ্ডিতদের পরামর্শ নিতেন। ঠিক এখনকার মতো আগেও শাসনের সুবিধার জন্য বা শাসন কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা নিজেরাই কিন্তু কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত সেভাবে গ্রহণ করতো না। তখনও বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদের কিন্তু পরামর্শ নিয়েই তারা কাজকর্মগুলো চালাতো। ঠিক আছে, এই সময়ে রাষ্ট্রের মূল ভিত্তি ছিল হলো সামরিক শক্তি। কিভাবে সামরিক শক্তিকে ধীরে ধীরে বড় করা যায় বা বৃদ্ধি শক্তিশালী করা যায়, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য বা মূল ভিত্তি। আচ্ছা, চতুর্থ নম্বরে রয়েছে জনকল্যাণ এবং উদারতাবাদ। যদিও রাজতন্ত্র ছিল প্রধান, কিন্তু অনেক শাসক প্রজাদের কল্যাণে কাজ করতেন। ঠিক আছে, রাজতন্ত্র যদিও ছিল তখনকার দিনে, কিন্তু সেখানকার ম্যাক্সিমাম যে রাজারা ছিল বা শাসকরা ছিল তারা কিন্তু জনকল্যাণের উপরই বেশি গুরুত্ব আরোপ করেছিল। বিশেষ করে মুঘল সম্রাট আকবরের আমলে সুলে-ই-কুল বা সকলের সাথে শান্তি, ঠিক আছে, সকলের সাথে শান্তি, এই নীতিটা তিনি প্রবর্তন করেছিলেন, যা ধর্মীয় সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার জন্ম দেয়। ঠিক আছে, ধর্মীয় সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক যে রাষ্ট্রচিন্তা ছিল, এই রাষ্ট্রচিন্তা জন্ম দেয়, যেটা কি সকলের সাথে শান্তি, এই নীতিটা প্রবর্তনের মাধ্যমে। শেরশাহ সূরির ভূমি সংস্কার এবং জনকল্যাণমূলক কাজ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো শেরশাহ সূরি তখনকার যে শাসক ছিলেন, তার দ্বারা যে ভূমি সংস্কার করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন ধরনের কাজকর্ম করা, সেটা কিন্তু মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। আচ্ছা, পঞ্চম নম্বরে রয়েছে সামন্ততান্ত্রিক কাঠামো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় ইক্তা প্রথা, যেটা হচ্ছে সুলতানি আমলে করা হয়েছিল, এবং মানসবদারি প্রথা, যেটা মুঘল আমলে করা হয়েছিল, এই প্রথার বিশেষ গুরুত্ব ছিল। তো ইক্তা প্রথা এবং মানসবদারি, এই দুটা প্রথার খুবই গুরুত্ব ছিল ওখানে। ঠিক আছে, রাষ্ট্র সরাসরি প্রজাদের কাছ থেকে কর আদায়ের পরিবর্তে বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের মাধ্যমে এলাকা শাসন এবং রাজস্ব সংগ্রহ করত। এখানে কি বলা হচ্ছে, রাষ্ট্র সরাসরি প্রজাদের কাছ থেকে, এখানে রাষ্ট্র নিজেই কিন্তু কোনো কাজকর্ম করতো না বা নিজেরাই ডাইরেক্ট গিয়ে কোনো কর তুলতো না। এখানে কি করা হতো, রাজস্ব সংগ্রহ করা হতো সেখানকার বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের মাধ্যমে। ঠিক আছে, বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের মাধ্যমে যে শাসন ব্যবস্থা, রাজস্ব গ্রহণের কাজটা কিন্তু করানো হতো। এটি ছিল রাষ্ট্রের প্রশাসনিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড। রাষ্ট্রের প্রশাসনিক এবং অর্থনৈতিক মেন যে মেরুদণ্ড হিসেবে এটাকে গণ্য করা হতো। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা রয়েছে হলো দণ্ড এবং ন্যায় বিচার। ন্যায় বিচার করাকে শাসকের প্রধান পবিত্র কর্তব্য হিসেবে দেখা হতো। তো তখনকার দিনেও কিন্তু ন্যায় করাটা